হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি আর ম্যাগিও ভালো আছি। গলাটা একটু ধরে গেছে আজকে, এই মাত্র ঘুম থেকে উঠেছি। আজকে আমার খুব দেরি হয়ে গেছে। এখন আর বেশি কথা বলবো না। আজকে বুধবার আর এখন 7:05 জানো। মানে আমি ঘুম থেকে উঠেছি তখন 6:30 বেজে গেছে। তো বাপি এসে গেছে, দেখেছি ও এর আগের জনকে ঘোরাতে গেছে, তার মানে এখানে চলে আসবে। তো চলো আজকে রান্না বান্না সব পরে, ও এখন অবধি কিচ্ছু মাথায় নেই। মানে জাস্ট অনেক দিন পরে একটু বারান্দায় গেছি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি, বাস এইটুকুই। আর হ্যাঁ, এই বিছনাটাও করেছি, ওয়াশিং মেশিনটাও চালিয়েছি, বাইরের পর্দাগুলোও সরিয়েছি। তাহলে তো বেশ ভালোই কাজ করেছি, তাই না? আর সূর্যটা বেশ ভালো লাগলো, তাই জন্য ভাবলাম যে রোজই তো দেরি হয়ে যায়, আজকে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমিও সেটা দেখি। তো চলো, পরে আবার আসছি। এখন চলে যাব সোজা রান্নাঘরে। ওই টুকটাক যা কাজ আছে, জল ভরা এভরা কিছুই হয়নি, রান্নাঘরে এখনো এন্ট্রিই নিইনি। তো সেইগুলো করে তারপরে আবার আসছি তো বটেই। তোমরা আছো বলে তাও আমার একটু একাকিত্ব ব্যাপারটা কম লাগে, কিন্তু মাথায় মাথায় আমার সেই ঘুরছে জানো, এখনো খুঁজে পাইনি। লোকনাথ বাবাকে অনেক করে বলছি যে তুমি যে করে হোক খুঁজে দাও। দেখা যাক উনি কবে আমাকে জিনিসটা পাইয়ে দেন। যাকগে, চলো পরে আবার আসছি। আর কালকে সেই মোটা কাঁথাটা শুকিয়ে তো গেছিল, প্রায় 90% শুকিয়ে গেছিল। তারপরে এই দেখো, গুড্ডির এই দরজায় দিয়ে রেখেছি, এখন মনে হয় পুরোটাই শুকিয়ে গেছে। তো আজকে থেকে এইটা গায়ে দেবো। এন্ট্রি নিলাম রান্নাঘরে, কিছুই হয়নি। জল ফল সব ভরবো, জিরোর থেকে একদম আরম্ভ করব। এই দেখো ঢট ঢট করছে সব। চলো চলো চটপট একটু এগিয়ে ফেলি। বাবা, সাতটা বেজে 10 হয়ে গেল জানো, ম্যাগি চলে গেছে। আর আমি এখন বসলাম চা নিয়ে, এখনো কিছুই হয়নি ঝাঁটপাট দেওয়া। দেরি হয়ে গেলে না বড় অসুবিধে হয়। বিস্কিটও ঢালা নেই, এ দেখো সব ভাঙা ভাঙা বিস্কিট। এ দেখ, এসব ভাঙা বিস্কিট নিয়ে বসেছি। এত গরম চা তো খেতে পারবো না, বিস্কিটগুলো খেয়ে ঝাঁটফাঁটগুলো দিয়ে নেবো। এই যে মহিলা এসে গেছে দেখো, আজ বেশি কিছু কাজ করতে পারিনি, উনি এসে গেলেন। ওর তো আর টাইমের ব্যাপার না, ঠিক এসে গেছে। 30 মিনিট হয়ে গেছে, চলে এসছে। হাঁটাটা জাস্ট কমপ্লিট করেছি, তারপরে ভাবলাম যে একটা ড্রয়ার একটু খুঁজি, সেইটা মানে সবে টেনেছি বাস।
আজকে ঘুমিয়ে ঘুমিয়ে মানে এত দেরি হয়ে গেল, তার কারণটা হঠাৎ মনে হলো তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি। আরে এত সকালবেলা মানে না, 4:45টায় উঠেছিলাম, তারপরে আবার শুয়ে পড়লাম। মানে 4:45টায় উঠে আর কি হবে বলো, এত আগে ম্যাগিও ওপরে উঠে পড়লো, ওকেও চাপা দিলাম, আমিও চাপা নিলাম, ওই একই চাপা দুজনে শেয়ার করে শুয়ে পড়লাম। তারপরে এত ঘুমিয়ে পড়েছি, তার কারণ হচ্ছে স্বপ্ন দেখছি যে ম্যাগিকে বলছি যে অনেক দিন একা একা রয়েছি, ভাল লাগছে না, মার কাছে একটু ঘুরে আসি। তো মানে সেটাই ওকে বলছি যে দূর আর ভাল লাগছে না, এখন আমি অন্তত 1-2 সপ্তাহ মার কাছে থেকে আসি, তোকেও নিয়ে যাব মার কাছে, তো আর ওকে নিয়ে না নিয়ে যাব না। তো নিয়ে যাব, আমার ওই উবের দাদাকে বলবো আসবে, আর ব্যাগ ফ্যাগ গুছিয়ে মার কাছে চলে যাব, এখন অন্তত 2 সপ্তাহ মতো ঘুরে আসি। আর ওখানে তো বড় ছাদ ফাত ছিলই, সেখানে ও পটি ফটি করলে করলে কোনো অসুবিধে নেই, পরিষ্কারও হয়ে যাবে, সব হয়ে যাবে, এই সব চিন্তা করছি জানো। তারপরে যখন ঘুমটা ভাঙলো মনে হলো আরে মাই তো নেই, মার কাছে কোথায় যাব, মার কাছে যেতে গেলে তো আমার ওপরে চলে যেতে হবে, আর সেটা তো এখন টাইম না, কারণ আমার ম্যাগিটাকে কে দেখবে। কি মানে ভ্রম হলো জানো। আর পুরো মানে যখন ঘুমটা ভাঙলো পুরো শকড, যে আমি যে এত প্ল্যান করলাম, এই এই জামা নেবো, এই নেবো, এসবও ভেবে ফেলেছি জানো। যে আমার তো শরীরে অত মানে ঠান্ডা নেই, একটা চাদর মতো নিলেই হবে, কেননা মা আবার ওই গায়ে চাপা দিয়ে খচখচ করে, ওর জন্য একটা চাদর নেবো, বাস যথেষ্ট, আমার হয়ে যাবে, এই সব চিন্তা করছি। তারপরে ঘুমটা ভাঙতে মানে যখন চেতনা ফিরলো, সেন্সে এলাম, তখন ভাবলাম যে যা, মা তো নেই, তো চিরতরে চলে গেছে আমাকে ফেলে, তো কোথায় যাব, আর আর তো যাওয়ার কোনো জায়গা নেই আমার, এখানেই থাকতে হবে। তো খুব খারাপ লাগলো তখন। আর তারপরে তোমাদের বলতেই ভুলে গেছি, এখন মানে মনে হলো তাই বললাম। ম্যাগিকে দেখে মনে হলো যে ওকেই তো সকালে বলছিলাম ঘুমের ঘোরে, সব শূন্য, খুব খারাপ লাগলো। যাই হোক চলো পরে আসছি, মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেল এখন, পরে আসছি। অনেক পরে আবার তোমাদের সামনে এসে হাজির হলাম। রান্না এগিয়েছে বলবো না, বাট হ্যাঁ এই রোজকার যে জিনিসগুলো সেইগুলো এগিয়েছে। মাংস বসিয়ে দিয়েছি, ম্যাগির ভাত হচ্ছে আর ডিম হচ্ছে, এই হচ্ছে। আর আজকের মেনু হচ্ছে এই যে বাচ্চুদাকে বলেছিলাম নিম পাতা সজনে ডাঁটা এসব আনতে, উনি নিম পাতাও পাননি, সজনে ডাঁটাও পাননি, তো তাই জন্যে এই যে নিম পাতা আমি অলরেডি আনিয়ে নিয়েছি। তো নিম বেগুন ভাজা করব, আর এই সময় একটু নিম পাতা খাওয়াটাও দরকার জানো তো। তো নিম বেগুন ভাজা করব আর মাছের ঝাল, এই হচ্ছে সকালের আমার মেনু। আর রাত্রির বেলা রুটি হবে আর আলু ভাজা হবে, আলু পেঁয়াজ ভাজা, এইতেই আমার হয়ে যাবে। তো চলো, মানে আসল রান্নার ব্যাপারটা এখনো রেডি করিনি, জাস্ট মাছটাকে পরিষ্কার করে রেখেছি, এই ডিমটা নাবিয়ে ওইখানে নিম বেগুনটা করবো, নিম বেগুনও এখনো কাটা হয়নি। তেলটাও শেষ হয়ে গেছে, ওই জন্য তেলও ঢেলে নিতে হবে। এই যে উল্টে যায় না, কি বলবো। কিছু লঙ্কা পচেও গেছে। এইসব কাজ করতে করতেই না রান্নার দেরি হয়ে যায়, আর তারপরে ব্রেকফাস্ট খেতেও দেরি হয়ে যায়। এগুলোও তো করতে হয়, বলো কে করে দেবে। নিম পাতাটা খুব ভালো দিয়েছে, যদিও খুব কচি নয়, তাও ঠিকই আছে। এগুলো ছুরি দিয়ে করার কোনো মানেই হয় না, হাত আছে কেন বলো।
এই দেখে আবার কেউ কমেন্ট করবে যে এইভাবে নিম পাতা ছেড়েন। আরে নিম বেগুন ভাজা অনেক দিন করিনি তো, পুরো ভুলে গেছি জানো। নিম পাতাটাকে তো আগে ভাজবো কুড়মুড়ে করে, সেটা ভুলে গেছি। নিম আর বেগুন একসঙ্গে ধুলাম, একসঙ্গেই রেখেছি, তো একসঙ্গেই আমায় ভাজতে হবে, কেননা এখন আর ওই নিম বেগুনের গা থেকে আমি নিম পাতা মানে বার করতে পারবো না। সব একসঙ্গে ধুয়েছি, একসঙ্গে লেগে গেছে। বলো, ভুলেই গেছি প্রসেসটা। কি অবস্থা না সত্যি। নিম পাতাটা আগে ভাজার কথা, সেসব মাথা থেকে বেরিয়ে গেছে। ওটা ভাজা হোক, আমি যাই একটু আমার মেয়েকে দেখতে। সে কোথায় ভদ্রমহিলা, এই তো, এই দেখো মাগু, ও মাগু, ও বাবুলি, তো মোটা জামা পরে বসে আছে। কি করবে আর কি করবে, এলে বাবালে। কি আর করবে, বসে আছে। এই জানলাটাকে খুলে রেখেছি, একটুও না খুললে না ভীষণ একটা কিরকম ক্লস্ট্রোফোবিক টাইপের হয়ে যায়। খুব একটা ঠান্ডা হাওয়া যে আসছে তা না, এবার ঠান্ডাকালে একটু তো হাওয়াটা ঠান্ডা হবেই বলো। তাই বলে সব বন্ধ সন্ধ করে আরও যেন মনে হয় ঘরটা পুরো মানে কীরকম একটা হয়ে গেছে। যাই হোক, একটা কমেন্ট পেয়েছি, সেই কমেন্টের উত্তরটাও আজকে দিয়ে দেবো। একজন লিখেছ যে তুমি ইউএসএর থেকে চলে এলে কেন, ওখানে তো কত অপরচুনিটিস আছে, কত সুযোগ সুবিধে, ওখান থেকে এখানে চলে এলে কেন, তার উত্তরটা আজকে আমি দেবো। কিন্তু পরে, এখন নয়, আগে দাঁড়াও, রান্নার পাটটাকে মেটাই, তারপরে। গন্ধ বেরিয়েছে নিম পাতার। চলো নিম বেগুনটাকে নাড়ানাড়ি করি, আবার সেটাও যদি পুড়ে যায়, এমনিতেই তো মিশে গেছে, তার উপর পুড়ে গেলে আর দেখতে হবে না। এই যে আমার নিম বেগুনের অবস্থা এই। আজকাল আমি যেদিনই মাছ খাই সেদিনই আবার একটু ম্যাগিকেও দিই, ওই ধুয়ে অবশ্যই। আর কটা বাজে দেখেছো, কি অবস্থা। মাছের ঝোল চাপিয়ে আমি আমার ব্রেকফাস্টের ব্যবস্থা করব। হাজারটা কাজ, এখনো অবধি ব্রেকফাস্ট রেডি করতে পারিনি জানো। ওদিকে ওটস সেদ্ধ করতে দিয়ে ভাবলাম যে রাত্রিরের আটাটা মেখে নিই, এসবগুলো একটু রেডি করা থাকলে না রাত্রিরে তবু চটপট করতে পারি। আর রাত্রিরে আটা মেখে যদি আরম্ভ করতে হয় তখন মনে হয় দূর আর ভাল লাগছে না, ওই মুড়ি ফুড়ি খাই। রোজ রোজ মুড়ি কি আর খাওয়া উচিত, আর ভালোও লাগে না, একঘেয়ে। ব্রেকফাস্ট নিয়ে রেখে এসেছি, মাছের ঝোলটা হয়ে গেলে বাঁচি, তাহলেই বাস। টমেটো তো সেদ্ধ হয়ে গেছে, আলুটা, হ্যাঁ আলুও সেদ্ধ হয়ে গেছে। বড় মাছটা আমার মেয়ে খাবে, আমার এইটা। পায়রা সন্তানদের একটু দেবো, দিয়ে ব্রেকফাস্টে চলে যাব। এই যে এদেরকে দিলাম,
সবার কথা মাথায় রাখতে হয়, বুঝেছো? এতগুলো সন্তান আমার, শুধু ম্যাগি নয়, এরাও আছে, এদের কথাও আমার মাথায় রাখতে হয়। এদের জন্য বেশি করে চাল নিই, দেখো এই কালকের ভাত একটু, তাই নিজেরা মারামারি করছে। সবার সব কিছু করে অ্যাট লাস্ট আমি বসছি এবার ব্রেকফাস্ট খেতে। উফ, আর ওই যে আমার ছোট মেয়ে ওখানে বসে আছে, আমার বড় মেয়ে ওদিকে অফিস থেকে বাড়ি ফিরেছে। উফ, সবে ওর তো এখন মঙ্গলবার রাত্রির। চলো আজকে ওটস আর আপেল, এই দেখো এই ওটস আর এই আপেল। তো ব্রেকফাস্টটাকে আগে খাই, জানো তো অলরেডি 10টা 15 পার হয়ে গেছে। ওষুধেরও তো ব্যাপার আছে, এখন গল্প করতে করতে খেলে আরও দেরি হয়ে যাবে। পরে আসছি, ওই কমেন্টের উত্তরটা দেবো। 11:30 বেজে গেছে, আর 11:40 মতো, আর আমারও চান টান কমপ্লিট, পুরো ফ্রেশ একদম। শ্যাম্পু করলাম, উফ পরিষ্কার একদম ফ্রেশ লাগছে না? ভালো লাগে। আর কিন্তু চান করতে ঢোকার আগেই না যত প্রবলেম। যাই হোক, আমি ওই কমেন্টের উত্তরটা দিয়ে দিচ্ছি, কমেন্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। কে লিখেছো আমার ঠিক নামটা মনে নেই, তো এখানে আমি পেস্ট করে দিচ্ছি, মানে তোমরা দেখতেই পাবে। তো লিখেছে যে ইউএসএ থেকে আমি কেন ফেরত চলে এলাম। ওখানে তো অনেক অপরচুনিটি, অনেক মানে সুযোগ সুবিধে আর কি। অবশ্যই ওখানে অনেক সুযোগ সুবিধে, এবং আমি একা একাই ওখানে সেটেল করব ভেবেছিলাম, জানো তো। যখন আমি দেখলাম যে আমার ফ্যামিলি লাইফটা ঠিক চলছে না, মানে আমার পক্ষে টলারেট করাটা ঠিক চলছে না আর কি। তো আমি ডিটেলে এখন সেই গল্প বলতে চাইছি না। তো যাই হোক, যেটার জন্যে আমি চলে আসি সেটা হচ্ছে আমার মা, মানে ওয়ান অ্যান্ড অনলি রিজন যে আমার মা। আমার এখানে মা ছিল, এবং মা মানে ভীষণভাবে মেন্টালি আমার ওপর ডিপেন্ডেন্ট ছিল বাবা চলে যাবার পর থেকে। আর বাবা ভীষণ আগে চলে গেছে, মানে 95-এই বাবা চলে গেছে। তো তারপর থেকে মা মানে পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে পড়ে আমার ওপরে। তো আসা যাওয়া তো লেগেই থাকতো, আমি করতামও, কেননা মা ফোনেতে কান্নাকাটি করতো, এবং মানে যদিও মা কিন্তু আমার মতো এরকমভাবে একা থাকতো না কোনোদিনই। মার সঙ্গে একটি মেয়ে ছিল, এবং সে ভীষণই রিলায়েবল ভালো মেয়ে ছিল। তার উপরে একটা ডগিও ছিল, কিন্তু তাও মা মানে পুরোপুরি আমাকে মানে টানতো, এবং ভীষণভাবে চাইতো যে আমি চলে আসি, মার দেখাশুনো করি। মানে একই বাড়িতে না থাকলেও অন্তত যেন কলকাতাতেই কাছাকাছি কোথাও থাকি। তো সেই যে আমি একটা মানে টান অনুভব করতাম, এবং আমারও মনে হতো যে সত্যি আমার মা ছাড়া তো কেউ নেই, এবং মায়ের প্রতি যে দায়িত্ববোধ সেটা আমার ভীষণভাবে ছিল। আমি কখনো চাইতাম না যে আমার মা এখানে একা কান্নাকাটি করবে, একা পড়ে থাকবে, আর আমি সেখানে আমার লাইফ সেট করব, সেটা না আমি পারিনি, জানো তো। অনেকেই পারে, কিন্তু আমি না পারিনি। এবং আমি যে ওখানে সেটেল করব, মেন্টালি আমি নিজেকে তৈরিও করছিলাম, জানো তো। মানে আমি ওখানে অলরেডি কোর্সও করেছি, মেডিকেল অফিস অ্যাসিস্ট্যান্টশিপ, আমি তোমাদের বোধহয় আগেও বলেছি। আমি সেখানে কোর্সও করেছি, আমার সার্টিফিকেটও আছে। এবং আমি খুব ওখানকার যে হসপিটালে যে চাকরিগুলো, মানে ফ্রন্ট ডেস্কে হসপিটালে, মানে নট রিসেপশনিস্ট বাট ফ্রন্ট ডেস্কে অন্য অন্য কাজও ছিল, তো সেইগুলো আমার ভীষণ অ্যাট্রাক্ট করতো, যে আমি ওরকমই কাজ করব, সাদা একটা কোট পরা থাকবে, মানে ওটা ওদের ইউনিফর্ম। ডাক্তার না হলেও ওটা ওদের ওখানকার হসপিটালের ইউনিফর্ম স্টাফেদের। তো আমার ভীষণ ভালো লাগতো যে ওই রকম কাজ করব, এবং নিজে একটা থাকার ব্যবস্থা করব, মানে একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট নেবো ওখানে। তো জানোই তোমরা, মানে অনেকেই হয়তো জানো যে স্টুডিও অ্যাপার্টমেন্ট ওখানে পাওয়া যায়, মানে 1 BHK 2 BHK কোনোটাই নয়। স্টুডিও অ্যাপার্টমেন্ট মানে হচ্ছে, যারা জানো না তাদের জন্য বলছি, মানে একটা মানে স্পেস থাকবে একটা তলাতে, যে স্পেসটা তোমার নিজস্ব, মানে এই যে দরজা দিয়ে আমি ঢুকলাম মেন গেট দিয়ে, তারপরে না কোনো রুম নেই এক্সেপ্ট বাথরুম। তো ওই ওয়াশরুম ছাড়া আর কোনো রুম নেই, এবং একটা
একটা হলের মধ্যেই মানে একদিকে কিচেন সেট আপ করা, একদিকে ডাইনিং সেট আপ করা, একদিকে লিভিং রুম সেট আপ করা এবং একদিকে বেড পেতে বেডরুম, মানে সব কিছুই তোমার ওই একটা রুমের মধ্যেই সেট আপ করা, এবং সেটাকেই বলা হয় স্টুডিও অ্যাপার্টমেন্ট ওখানে। এবং ওখানে স্টুডিও অ্যাপার্টমেন্টের চল কিন্তু ভীষণ আছে। মেনলি যারা সিঙ্গল বা ব্যাচেলার ছেলেরা বা সিঙ্গল মেয়েরা, তারা কিন্তু স্টুডিও অ্যাপার্টমেন্টেই থাকে, এবং স্টুডিও অ্যাপার্টমেন্টটা কম্পারেটিভলি অনেকটাই বাজেট ফ্রেন্ডলি বা পকেট ফ্রেন্ডলি যাই বলো। তো আমারও সেরকমই একটা প্ল্যান ছিল যে আমিও একটা স্টুডিও অ্যাপার্টমেন্টে থাকবো, মানে আমার ফ্যামিলির থেকে আমি সরে যাব এবং সার্ভিস করব, এসব আমার মানে স্বপ্ন ছিল, আমার প্ল্যান ছিল, এবং আমি কোর্সটা পুরোপুরি কমপ্লিটও করে নিজেকে তৈরিও করছিলাম। কিন্তু এদিক থেকে মা এত আমাকে মানে টানলো, এবং আমিও খুব মানে ফিল করতাম যে আহারে, আমি নিজের সুখের জন্য এই মানুষটা যে আমাকে মানে পৃথিবীর আলো দেখিয়েছে, এবং আজকে তার পাশে তার পার্টনার মানে আমার বাবা নেই, তো আর তো পড়ে আছি একমাত্র আমি। তো আমার তো উচিত বাবার জায়গাটা মানে নিজে নিয়ে মার পুরোপুরি টেক কেয়ার করা এবং মাকে মনে সাহস দেওয়া, বা মা যতদিন বাঁচবে, তখনও তো জানতাম না মা কবে যাবে, কি হবে না হবে। আমার মনে হতো যে মা যতদিন বাঁচবে মাকে যেন আমি সাপোর্টটা দিতে পারি, এবং সবসময় যে কোনো মানে মুহূর্তে যে কোনো দরকারে আমি যেন পাশে থাকতে পারি, যেটা আমার বাবা থাকলে বাবা করতো। তো এটাই কারণ আমি সব কিছু ছেড়ে শেষে চলে আসি। অবশ্যই মানে অনেক বছর এইভাবে যাওয়া আসার মধ্যে দিয়েই কেটেছে, কিন্তু আমার আর আলটিমেটলি নিজে একা ওখানে সেটেল করাটা সম্ভব হয়ে ওঠেনি। ছেলেমেয়েরাও ওখানেই জন্মেছে, এবং তারপর যাওয়া আসাও করেছি, মানে ওদের 5 বছর অবধি আমি ওখানে যাওয়া আসা করেছি, কেননা ওদের প্রতিটা ভ্যাকসিন আমি ওখানেই দিয়েছি, এখানে ওরা কোনো ভ্যাকসিন নেয়নি। তো তারপরে এখানেই সেটেল করে গেলাম মায়ের জন্যে, এবং মার পুরোপুরি টেক কেয়ার করার চেষ্টা করেছি লাস্ট মুহূর্ত অবধি। তাই আমার না ভেতরে ওই দিকে কোনো রিগ্রেট নেই যে মাকে আমি এখানে কাঁদতে দিয়ে বা ফেলে রেখে আমি ওখানে অনেক অপরচুনিটির মধ্যে নিজেকে হারিয়ে ফেললাম, সেই ব্যাপারটা আমার নেই, সেই রিগ্রেটটা আমার নেই। আমার মনে হয়েছে হ্যাঁ সত্যি আজকে হয়তো আমাকে একা থাকতে হতো না যদি আমি ওখানে সেটেল করতাম নিজে, অনেক কিছুই হতে পারতো, কিন্তু তার থেকেও আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে যে আমার যে জন্মদাত্রী মা, তাকে আমি সাপোর্ট করতে পেরেছি, তাকে আমি দেখাশুনো করতে পেরেছি, এবং লাস্ট মোমেন্ট অবধি আমার যতটুকু ক্ষমতা ততটুকু আমি উজাড় করে দিয়ে আমি মার পাশে থাকতে পেরেছি, এটাই আমার একটা স্যাটিসফ্যাকশন। এখন অবশ্য এক এক সময় মনে হয় যে হ্যাঁ সত্যি ওখানকার অপরচুনিটিস অনেক বেশি, আজকে আমি ওখানে থাকলে আমার লাইফ অন্য হয়ে যেত, তোমরাও ভালো ভালো ভিডিও পেতে, কিন্তু না সেটা আমার হয়নি, হয়তো আমার হবার ছিল না তাই জন্যেই হয়নি। তো ওই নিয়ে আমি চিন্তাও করি না, মন খারাপও করি না, যখন যেরকম তখন সেরকম তো মেনে নিতেই হবে, এবং সেইভাবেই লাইফস্টাইলটাকে মানে গড়ে পিটে তৈরি করে নিতে হবে, তাই না? তো বি পজিটিভ, দেখা যাক, সামনের দিকে তাকিয়ে আছি, কি হয় না হয়, কোথায় থাকি, কি করি না করি, ভবিষ্যতই সেটা বলে দেবে। তবে সেই নিয়ে আমি কোনো আক্ষেপও করি না, এবং সেই নিয়ে আমি কোনো মন খারাপ বা চিন্তা কিছুই করি না। আমি ডেলি বেসিসে বাঁচি, প্রত্যেক দিন যেরকম চলছে সেরকমভাবেই আমি এগিয়ে যাচ্ছি, তারপরে ওয়েট অ্যান্ড সি আর কি। তো যাই হোক, যে আর প্রশ্ন ছিল সে তো উত্তর পেয়েই গেলে, আর বাকিরাও জানতে পারলে। তো চলো এখন এই ভিডিওটাকে শেষ করে দিচ্ছি, কত বড় হয়ে গেছে আমি জানি না। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই অবশ্যই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।